হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেবস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে জিতকে নিয়ে। যাদের সিনেমা দেখে ছোট থেকে বড় হয়েছি, তো তারা যদি ক্যারিয়ারে খুব ভালো পারফর্ম না করে, মানে জিতের ক্যারিয়ারে তিনি খুব ভালো অবস্থানে নেই, আবার খুব বাজে অবস্থানেও নেই, তার সমসাময়িক যে স্টাররা আছে তারা কিন্তু তার থেকে খুবই ভালো করতেছে বর্তমান সময়টাতে এসে। তো 2024 সালে আমি খুঁজে বের করার চেষ্টা করব যে তার সমস্যাটা আসলে কোথায়। অনেকদিন থেকে আমি প্ল্যান করতেছি তার কিছু ব্যাপার নিয়ে আমি অ্যানালাইজ করব, বাট সমস্যা যেটা হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশে তার সিনেমা গুলো প্রথম দিনই দেখা যায় না। তো এই কারণে এসব নিয়ে আসলে কথা বলা হয়ে ওঠেনি। প্রথম দিনে সিনেমাগুলো আমরা দেখতে পারি না, বাট দুঃখজনক ব্যাপার হলো 1 মাস 2 মাস চলে যায় তবু সিনেমাগুলো আমরা ওটিটিতে পাই না। তো সেখান থেকে আমি মনে করি যে এইটাই আসলে হাই টাইম তাকে নিয়ে কথা বলার এবং কিছু ব্যাপার নিয়ে আসলে অ্যানালাইজ করার। অনেকের কাছে অনেক কারণে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, যেমন তিনি আসলে খুব বেশি অ্যাভেলেবেল থাকে না। অন্যান্য স্টাররা যেমন অ্যাভেলেবেল থাকে সোশ্যাল মিডিয়াতে, বা তারা যেমন সাক্ষাৎকার দেয় একটা মানুষের সাথে, অডিয়েন্সের সাথে যে ক্লিয়ার একটা কমিউনিকেশন রাখে, তো সেই ব্যাপারটা থেকে জিত অনেকটা পিছিয়ে। এখন এটাই কি একমাত্র কারণ? তো দেখেন, একটা সময় ছিল যখন স্টাররা ছিল তারার মতো, তাদেরকে দেখা যেত না, তারা একদম আড়ালে থাকতো, তাদেরকে শুধুমাত্র আমরা বড় পর্দায় দেখতাম। বাট এখন কিন্তু সময় বদলেছে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু এই ব্যাপারটার ভেতর বেশ বড়সড় একটা পরিবর্তন এসেছে। আগেকার সেই যে টেকনিক, যে একদম আড়ালে থাকা, এই ব্যাপারটা কিন্তু এখন আর কাজ করে না। এখন যত বড় সুপারস্টারই হোক, তারা কিন্তু সাক্ষাৎকারে আসে এবং দর্শকের ভেতর এবং তার ভেতর কিন্তু বেশ ভালো রকম একটা কমিউনিকেশন বজায় রাখে। সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কোনো সাক্ষাৎকারের মাধ্যমে, অথবা তার নিজের পেজ এর মাধ্যমে। এসব ব্যাপার কারণে জিত আদৌ কি পিছিয়ে আছে? আমার একদমই মনে হয় না। আমার দিক থেকে যে 3টা স্ট্রং কারণ আমি মেনশন করব, তার প্রথমে যে ব্যাপারটা আসবে সেটা হলো এই যে একটা সুপারস্টার ইমেজ, এটা থেকে তিনি সরে আসতে পারতেছেন। তিনি সাধারণত যে সকল সিনেমায় কাজ করে, আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি এই ব্যাপারটা দেখতে পাবেন যে সুপারস্টার একটা ইমেজ, এই ইমেজটা থেকে তিনি কখনো সরে আসতে পারে না। সেটা হোক মানুষ অথবা চেঙ্গিজ, মানে এই দুইটা সিনেমার ভেতর কিন্তু বেশ বড় রকম একটা ডিফারেন্স আছে, গল্পের দিক থেকে হোক বা স্কেলিং এর দিক থেকে হোক। বাট তার যে একটা পার্সোনাল ইমেজ, সেটার ভিতর কিন্তু কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। তো মেইন সমস্যাটা তার এখানে, এটা হলো তার ক্যারিয়ারের সব থেকে বড় সমস্যা। আমি যদি মানুষ সিনেমাটা থেকে আপনাদের একটা এক্সাম্পল দেই, এই সিনেমার যে গল্প এবং মানুষ সিনেমার পরিচালক যে সকল সিনেমা বানায়, তার সিনেমাগুলোর গল্প কিন্তু খুবই স্ট্রং থাকে। বাট আমি সিনেমাটা দেখার সময় বারবার এইটা ভেবে অবাক হচ্ছি, সেটা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ছিল না এবং সেখানেও আমরা জিতকে একটা সুপারস্টার হিসেবে দেখতে পাচ্ছি। বাট ওই সিনেমার যে গল্প ছিল, সেখানে তার চরিত্রটা খুবই সাধারণ হওয়া উচিত ছিল। একজন অর্ডিনারি পার্সন যে তার পরিবারকে খুবই ভালোবাসে, এইরকম সাধারণ একটা পার্সনকে আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস ওকে। বাট একটু পরে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে সাউথের সিনেমার মতো তিনি জাস্ট উড়ে উড়ে ডিসুম ডিসুম ফাইট করতেছে, তখন এই দুইটা ব্যাপারের মধ্যে কিন্তু ব্যালেন্স থাকতেছে না। যখন শক্তপোক্ত গল্পের সিনেমা এরকম উইয়ার্ড কিছু অ্যাকশন চলে আসে, সাউথের সিনেমার মতো বড় স্কেলে অ্যাকশন চলে আসে, তখনই কিন্তু সমস্যাটা হয়। এবং আপনি খেয়াল করেন, এই সিনেমাটা যদি খুব ভালোভাবে আপনি অবজার্ভ করেন, তবেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। এটা খুব শক্তপোক্ত গল্পের একটা সিনেমা ছিল, বাট সেখানেও আপনি দেখবেন যে তার যে নিজের একটা সুপারস্টার ইমেজ, সেখান থেকেও কিন্তু তিনি সরে আসতে পারতেছে না। সেখানে তার খুব চমৎকার একটা ইন্ট্রো আছে, তার চরিত্রটাকে আস্তে আস্তে বিল্ড আপ দিয়ে তারপর দেখানো হচ্ছে। আমার প্রশ্ন হলো কেন? যে সিনেমার গল্প খুবই স্ট্রং হবে, সেখানে এইসব জিনিসের তো কোনো দরকার নেই। আপনি খুব সাধারণভাবে অভিনয় করেন, এখানে লাউড অ্যাক্টিং এর কোনো দরকার নেই। এখানে এরকম সাউথের সিনেমার মতো উড়ে ঝুড়ে লাভঝাপ দিয়ে এই অ্যাক্টিং এর বা এরকম বড় স্কেলের অ্যাকশনের তো কোনো দরকার নেই, যেখানে এই সিনেমার গল্পটাই হলো প্রাণ। সেকেন্ড যে স্ট্রং রিজনটা আমি বলবো, সেটা হলো তার সিনেমায় আপনি দেখবেন যে কোনো রুট কানেকশন নেই। আমাদের বাংলাদেশের শার্টি কাপ ওয়েব সিরিজটা যদি আপনি দেখে থাকেন, এই সিরিজটা এত প্রশংসা কেন কুড়িয়েছে? এর কারণ হলো সিরিজটাতে একটা লোকাল ভাইব আছে, মানে রাজশাহীর মানুষ যেভাবে গালিগালাজ করে, সেই ব্যাপারটাকেও আসলে এই সিরিজটাতে ছাড় দেওয়া হয়নি। সেখানে ক্ষেত, খামার, নদী, ক্ষেতের মধ্যে দুইটা ক্যারেক্টার কিভাবে মারামারি করতেছে, কাদায় মাখামাখি অবস্থা, তো এসব ব্যাপারের মধ্যে কিন্তু আলাদা একটা অরিজিনালিটি আছে। বাট এই ব্যাপারগুলো কিন্তু আপনি রিসেন্ট টাইমে জিতের সিনেমায় খুঁজে পাবেন না। এখন এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। তার আপকামিং যে সিনেমাটা বুমেরাং, সেটার টিজারটা অবশ্যই দেখেছেন। তো এই সিনেমাটার টিজার দেখে কি আপনার মনে হয়েছে যে এটার গল্প আমাদের বাংলার কোনো গল্প বা কলকাতার কোনো গল্প, অথবা এই গল্পটার সাথে কোনো রুটেড কানেকশন আছে? আমাদের একদমই নেই। কিন্তু এইটাও একটা সমস্যা। তৃতীয় যে সমস্যাটার কথা আমি বলবো, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ সমস্যাটা, সেটা হলো আমরা তার যতগুলো সিনেমা দেখেছি লাস্ট অনেক বছরে, তো আমরা কিন্তু বলতে পারি না যে এটা আসলে সঞ্জয় সমাদ্দারের সিনেমা অথবা এটা এই পরিচালকের সিনেমা। তার সিনেমাগুলো দেখে মনে হয় এটা জিতের সিনেমা। মানে তার সিনেমায় তার সিগনেচার থাকে, তার পরিচালকের সিগনেচারটা থাকে না। এখানে হয়তো তিনি পরিচালককে ডোমিনেট করে, বা পরিচালকের যে স্ক্রিপ্ট থাকে অথবা তার যে অ্যাকশন প্ল্যান থাকে, সেখানে তিনি নাক গলায়, আমার যেটা মনে হয় পার্সোনালি। এখন যদি সেটা না হয়, তাহলে মানুষ সিনেমায় এত অ্যাকশন কোথা থেকে আসলো? সঞ্জয় সমাদ্দারের
ফ্লেভারের আমি প্রত্যেকটা কাজ একদম নিখুঁত ভাবে দেখেছি, প্রত্যেকটা কাজ নিয়ে কথা বলেছি এবং তার যে প্রত্যেকটা স্টেপ এই সম্পর্কে আমার বেশ ধারণা আছে। তো সেখান থেকে মানুষ দেখার পর আমি বেশ অবাক হয়েছি। এটা তো আসলে সঞ্জয় সমাদ্দারের কোনো সিনেমা ছিল না, এটা ছিল একটা জিতের সিনেমা। সেখানে যে অ্যাকশন ছিল, সেখানে যে অ্যাকশনের স্কেল ছিল, এটা সঞ্জয় সমাদ্দারের না, এটা জিতের। তো পরিচালককে যদি তিনি একটা ফ্রিডম না দেয়, পরিচালকের যদি একটা সিগনেচার তার সিনেমায় না থাকে, দেন সেটা তো ওই পরিচালকের সিনেমা হলো না, তো সেটা তো জিতের সিনেমা হলো। তো মানুষ তো এই ব্যাপারটা প্রতিবার দেখে আসলে বিরক্ত হবে। প্রতিবার তো মানুষ জিতের সিনেমা দেখতে চাইবে না, প্রতিবার মানুষ বিভিন্ন পরিচালকের সিনেমা দেখতে চাইবে, আলাদা আলাদা ফ্লেভারের সিনেমা দেখতে চাইবে। তো এটাও কিন্তু বেশ বড়সড় একটা সমস্যা। তো পুরো ব্যাপারটাকে যদি আমি শর্টে আপনাকে বলি, তার যে মেইন 3টা প্রবলেম, সেটা হলো এই যে সুপারস্টার একটা ইমেজ, এই ইমেজটার বাইরে এসে একটা ফ্যামিলি অডিয়েন্সের সামনে অথবা একটা ফ্যামিলি ম্যান হবে বা খুবই গ্রাউন্ডেড অভিনয় করবে, এটা তিনি পারতেছে না। এইটা যদি তিনি পারে, দেন ফ্যামিলি অডিয়েন্স হোক বা সিনিয়র অডিয়েন্স হোক, এই যে দর্শক, তাদেরকে তিনি ক্যাটার করতে পারবে। আপনি যদি তার কম্পিটিটরদের দেখেন, তারা কিন্তু এই কাজটা পারতেছে এবং সাকসেসফুলি করতেছে। তারা শুধুমাত্র ইয়ং অডিয়েন্সকে টার্গেট করতেছে না। সেকেন্ড যে সমস্যাটা, সেটা হলো তার সিনেমার গল্পে কিন্তু রুটেড কোনো কানেকশন নেই। থার্ড যে প্রবলেমটা, সেটা হলো প্রত্যেকটা সিনেমায় আমরা দেখি তার নিজের একটা ট্রিটমেন্ট থাকে। কেন ভাই, পরিচালককেও একটা ফ্রিডম দেন, তার মতো করে তাকে গল্পটা বলতে দেন। এসব কারণে আই থিঙ্ক জিৎ এত পিছিয়ে আছে। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে, আমি আপনাদের মতামত জানতে খুবই আগ্রহী। আপনাদের কি মতামত, জিৎ এত পিছিয়ে কেন আছে? আপনি চাইলে আপনার মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আমাদের ফেসবুক পেজে ছোটখাটো অনেক মজার আপডেট শেয়ার করি, আপনি আমাদের পেজটি ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।